অনেক দিন পর একটা ছুটি পেয়ে অভয় আর বটুক সাইকেলটা নিয়ে একটু ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে গ্রামের শেষে নদীর ধারে এসে থামল। নদীর ওপারে নাটাবেড়ে জমিদারের পুরো বাড়ি। সেদিকে তাকিয়ে অভয় বলল, চল আজ একটু গল্প শুনে আসি। অনেক দিন চন্দ্র ঠাকুরের কাছে কোনো গল্প শোনা হয়নি। চল চল বলে বটুক সাইকেলে চেপে বসল। এরপর তারা বুড়ো শিবতলায় এসে হাজির হলো। তখন পূজা চলছিল। তারা দেবাদিদেবকে প্রণাম করে মন্দিরের মেঝেতে এসে বসল। পূজা শেষ করে চন্দ্রনাথ দুই বন্ধুকে দেখে খুব খুশি হলেন। দুজনের হাতে একটু প্রসাদ দিয়ে চন্দ্রনাথ মন্দির ছেড়ে বেরিয়ে গেলেন। প্রসাদ খেয়ে দুই বন্ধু মন্দিরের দালানে এসে বসল। চন্দ্রনাথ পূজার পোশাক ছেড়ে তাদের কাছে এলেন। একটু মৌজ করে হুঁকোতে দুবার টান দিয়ে চন্দ্রনাথ তাদেরকে বললেন, আজ ছুটি ছিল বুঝি? হ্যাঁ ঠাকুর, আজ ছুটি ছিল, তাই দুই বন্ধু একটু নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম। নদীর ওপারে নাটাবেড়ে জমিদারের পুরো বাড়ির দিকে তাকিয়ে ভাবছিলাম, পুরো বাড়িতে কি গুপ্তধন থাকতে পারে? থাকতেই পারে, তবে যদি জমিদার লুকিয়ে রাখেন। এছাড়া জমিদার ধনরত্ন লোকানোর পর হঠাৎ করে মারা গেলে সেই সব জমিদার বাড়িতে কখনো কখনো পাওয়া গেলেও যেতে পারে। তবে আজ একটা এই রকম গল্প বলি। হ্যাঁ ঠাকুর, শুনবো শুনবো, আপনি বলুন। ঠিক আছে, তবে শোনো। অনেক দিন আগের কথা, কেরালার তিচুরি জঙ্গলে ছিল একটা অভিশপ্ত গুহা। আর এই গুহার চারপাশে বহু দূর পর্যন্ত জঙ্গল ছিল অভিশপ্ত। এখানে একটাও জীবিত প্রাণী বাস করত না। উপর থেকে দেখলে মনে হবে জঙ্গলের মাঝে অনেকটা জায়গা জুড়ে গাছপালার কঙ্কাল দাঁড়িয়ে আছে। জঙ্গলের পাশেই ছিল আদিবাসীদের গ্রাম। গ্রামের অবস্থা খুবই খারাপ। জলের অভাবে চাষবাস ভালো হয় না। পানীয় জল, জ্বালানির জন্য কাঠ, মধু, ফল বহু দূর থেকে আনতে হয়। পাশের জঙ্গলে প্রচুর জ্বালানি, মিষ্টি জলের পুকুর থাকলেও গ্রামের কোনো মানুষ সেখানে যেতে সাহস পেত না। এইভাবেই গ্রামের জীবন চলছিল কোনো ক্রমেই। একদিন এক গ্রামবাসী সিধু কাজ সেরে বাড়িতে ফিরে দেখল একটাও জ্বালানি নেই। তার বউ রান্না করতে পারেনি। ভীষণ খিদের জ্বালায় এক প্রস্ত ঝগড়া করে কাউকে কিছু না বলেই অভিশপ্ত জঙ্গলে গেল কাঠ আনতে। কিন্তু সে আর ফিরে আসলো না। পরের দিন গ্রামের সবাই খবর পেয়ে তাকে খুঁজতে বের হলো। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে সবাই ঠিক করলো একবার অভিশপ্ত জঙ্গলে যাবে তাকে খোঁজার জন্য। পরের দিন গ্রামবাসীরা সিধুকে ওই অভিশপ্ত জঙ্গল থেকে বের করে আনল। ওরা কাঠের মতো চেহারা দেখে গ্রামের সবাই ভয়ে আঁতকে উঠল। গ্রামের মাঝে এক দেবী মন্দির। মৃতদেহটা
মন্দিরের উঠানে রেখে গ্রামের সবাই সিধুর আত্মার শান্তি কামনায় মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর গ্রামের মোড়ল মাথা তুললেন। বহুদিন পর আমরা একজনকে হারালাম। অকালেই কেড়ে নিল অভিশপ্ত জঙ্গল, বহু মানুষকে শেষ করেছে, আর কত প্রিয়জনকে হারাতে হবে তা ঈশ্বরই জানেন। এতগুলো মানুষের চোখকে ফাঁকি দিয়ে সিধু জঙ্গলে প্রবেশ করলো কিভাবে? তোমরা তো সবাই জানো কি ভীষণ অভিশাপ লুকিয়ে রয়েছে ওই জঙ্গলে। গ্রামবাসীদের মধ্যে এক সুঠাম যুবক বসেছিল। সে জানতো অভিশাপের কথা, কিন্তু পুরোপুরি জানতো না। মোড়লের কথায় একবার এদিক ওদিক তাকিয়ে হাত জোড় করে উঠে দাঁড়ালো। সে মোড়লকে বলল, দা ঠাকুর, আমাদের মধ্যে এখানে অনেকে অভিশাপের ঘটনা পুরোপুরি জানে না। যদি অনুগ্রহ করে আমাদের বলতেন সেই অভিশাপের কাহিনী। ঠিক বলেছ আদি ভাই, সবাইকে আরো একবার মনে করানো উচিত সেই ভীষণ অভিশাপের কথা। অনেক দিন আগেকার কথা। এখানে তখন রাজার রাজত্ব ছিল। রাজত্বের শেষ প্রান্তে ছিল এই জঙ্গল। রাজা তার বিশ্বস্ত 18 জন সৈনিককে পাঠিয়েছিল ওই জঙ্গলে, কিন্তু তারা আর রাজ্যে ফেরেনি। এরপর রাজার রাজত্বে মড়ক লাগে। সমস্ত লোকজন কঠিন অসুখে মারা যায়। একদিন ভীষণ দাবানলে আমাদের এই ছোট্ট বস্তি বাদে বাকি সব পুড়ে ছাই হয়ে যায়। খাদ্যের অভাবে বসতির লোকজন এই জায়গা ছেড়ে চলে যায়। বহু বছর পর আবার তারা এখানে ফিরে আসে। আশপাশের অনেক পরিবর্তন হলেও জঙ্গলটার কোনো পরিবর্তন হয়নি। যেমন পুড়ে গিয়েছিল সেইভাবেই জনপ্রাণীহীন অভিশপ্ত জঙ্গল হয়ে রয়েছে। কোনো প্রাণী ওই জঙ্গলে প্রবেশ করলে আর বেঁচে ফেরে না। তোমরা ভুল করেও ওই জঙ্গলে যেও না। এরপর সিঁদুর দাহ সারতে অনেক রাত হলো। আদি শেষ রাতে এসে বিছানায় শুয়ে পড়ল। মোড়লের কথাগুলি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখল চারিদিকে জঙ্গল পুড়ছে, আর একদল ভয়ঙ্কর প্রেত যোদ্ধা হাওয়ার দিকে তার থেকে তেড়ে আসছে, আর সে প্রাণ ভয়ে দৌড়াচ্ছে। ভয়ে তার গলা শুকিয়ে গেল। সে ধড়পড় করে উঠে পড়ল। পাশে রাখা পাত্র থেকে জল খেয়ে সে কিছুটা ধাতস্থ হল। এরপর দিনের কাজের মধ্যে রাতে ঘুমের মধ্যে সে ওই স্বপ্নের কথা ভাবতে থাকে। একদিন পাথুরে জমিতে চাষ করতে গিয়ে আদির হাতে উঠে এলো একটা প্রাচীন ধাতব চক্র, যেটা তার কাছে খুব পরিচিত। এই চক্রের আলপনা সে তাদের দেবী মায়ের মন্দিরে দেখেছে। চক্রটি হাতে নিয়ে সে সোজা গেল গ্রামের মোড়লের কাছে। মোড়ল
এটিকে দেখে বলল, এটি আমাদের পূর্বপুরুষদের নিশান। তারা রাজার যোদ্ধা ছিলেন। একদিন কাউকে কিছু না বলে ওই চক্রটিকে সঙ্গে নিয়ে আদি সেই ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে প্রবেশের কিছুক্ষণ পর আদি অনুভব করল আশেপাশে কারা যেন ফিস ফিস করছে। গাছগুলি যেন তার সাথে সরে সরে যাচ্ছে। আদি দাঁড়িয়ে পড়ল, গাছগুলো যেন দাঁড়িয়ে পড়ল। জঙ্গলের মধ্যে থেকে একটা পাহাড় দেখতে পেয়ে সেই দিকেই দৌড় দিল। কিছুক্ষণ দৌড়ানোর পর সামনে একটা জমাট অন্ধকার দেখেই সে থমকে দাঁড়ালো। জমাট অন্ধকার থেকে বেরিয়ে এলো একদল ভয়ঙ্কর প্রেত সৈন্য। এদের কারো মাথা নেই, কারোর হাত নেই, আবার কারো পা নেই। এরা যুদ্ধের সাজে আদির সামনে এসে দাঁড়ালো। ঠিক তার স্বপ্নে দেখা যোদ্ধাদের মতন দেখতে। ভয় পেয়ে আদি দৌড় দিল। কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর প্রেত সৈন্যরা আদিকে ঘিরে ধরল। প্রেত সৈন্যদের প্রধান আদির দিকে এগিয়ে এলো। ভয়ানক ভারী গলায় বলল, তুই কে? এখানে কেন এসেছিস? আমি আদি, ত্রিচুরি গ্রামে থাকি। এই জঙ্গল আমাদের। তোমরা কেন দখল করে আছো? এই জঙ্গল, এই পাহাড়, এই গুহা সব আমাদের। আমরাই এখানকার প্রহরী। তবে তোর সাহস আছে? তোর কাছে কি প্রমাণ আছে যে এই জঙ্গলের অধিকার দাবি করছিস? আদি পুকুর থেকে চক্রটি বার করে প্রধানের হাতে দিল। প্রধান বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, এটা কোথায় পেয়েছিস? এটা আমাদের পূর্বপুরুষের নিশান। আমার পূর্বপুরুষ রাজার যোদ্ধা ছিলেন, আর আমরাই এখানকার আদি বাসিন্দা। এই জঙ্গল আমাদের। এই কথা শোনার পর প্রধান আর তার সঙ্গীদের মুখের ভাব পাল্টে গেল। প্রধান হাঁটু মুড়ে বসে আদিকে জড়িয়ে ধরল। কত যুগ বসে আছি তোদের পথটি, এবার আমাদের মুক্তি হবে। আমরা এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব। সবাই আনন্দে হাতের অস্ত্র ফেলে নাচতে লাগলো। আদি বলল, তোমরা কারা? তোমরা এখানে আছো কেন? প্রধান আদিকে একটা পাথরের উপর বসিয়ে নিজেও পাশে বসলেন। আমরাই তোমাদের পূর্বপুরুষ। আমরা ছিলাম রাজার সৈনিক। একদিন রাজা নিজের স্বার্থে রাজকোষের মূল্যবান ধনরত্ন আমাদের কাছে দিয়ে বললেন গুহার মধ্যে লুকিয়ে রাখতে। আমরা গুহার মধ্যে ধনরত্ন গুছিয়ে রাখার পর ফেরার সময় ওই রাজার আমাদের নির্মম ভাবে হত্যা করান। তারপর থেকে আমরা এখানেই আছি। এই গুহার ধারে কাছে কেউ এলে তাদের হত্যা করেছি। রাজা অনেক চেষ্টা করেছিল ধনরত্ন উদ্ধারে, কিন্তু কেউ প্রাণ নিয়ে ফিরে যেতে পারেনি। আদি প্রধানের ক্ষতস্থানে হাত বুলিয়ে বলল, তোমরা বহু যুগ ধরে অনেক কষ্ট পেয়েছো, আর নয়। আমি গ্রামে গিয়ে তোমাদের মুক্তির ব্যবস্থা করব। দাদু ভাই, যাবার আগে তুমি দেখবে চলো
আমরা কিসের মায়াজালে আটকে আছি? এরপর প্রধান আদিকে নিয়ে গুহার ভেতরে চলল। আদি গুহার মধ্যে পাহাড় প্রমাণ ধনরত্ন দেখে আশ্চর্য হয়ে গেল। এত ধনরত্ন তোমরা কি করবে? তুমি বলে দাও, কি করা যায়? আমাদের গ্রাম খুব গরিব, দিন রাত পরিশ্রম করে আট পেটা খেয়ে কোনো রকমে সবাই বেঁচে আছে। এই ধনরত্ন পেলে গ্রামের অনেক উন্নতি হবে, বড় জলাশয় হবে, ভালো চাষ হবে, শিক্ষা হবে, চিকিৎসা হবে, আরো কত কি। এদিকে গ্রামে আদিকে খুঁজে না পেয়ে সবাই দুশ্চিন্তা করতে থাকে। গ্রামের মোড়ল বললেন, আমার মনে হয় সে ওই জঙ্গলেই গেছে। চলো সবাই মিলে একটু খুঁজে দেখি। গ্রামের কিছু সাহসী লোককে নিয়ে মোড়ল জঙ্গলে প্রবেশ করল। কিছুক্ষণ ভয়ে ভয়ে খোঁজাখুঁজির পর মোড়ল দেখল আদি হেলতে দুলতে জঙ্গলের পথ দিয়ে আসছে। তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারল না। অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। গ্রামের সবাইকে জঙ্গলের মধ্যে এইভাবে দেখে সেও অবাক হলো। আদি কাছে এসে বলল, কি গো খুড়ো, অমন করে কি দেখছো? আমি গো আমি তোমাদের আদি। তোমরা এই জঙ্গলে কি করছো? আরে তোর খোঁজেই তো সবাই এলাম। তুই এই জঙ্গলের মধ্যে গিয়েছিলি কেন? তুই জানিস না এটা অভিশপ্ত জঙ্গল, এখানে গেলে কেউ ফিরে আসে না। চলো চলো, তাড়াতাড়ি গ্রামে ফিরতে হবে, অভিশাপ ভাঙার ব্যবস্থা করতে হবে তো। তার মানে চলো চলো বলছি। এরপর আদি জঙ্গলে আসার পর যা ঘটেছিল তা সবাইকে বলল। সবাই শুনতে শুনতে আশ্চর্য হয়ে গেল। তারা সবাই আদিকে কাঁধে করে নাচতে নাচতে গ্রামে ফিরল। এরপর এক বিশেষ তিথিতে গ্রামের সবাই দেবী মন্দিরের সামনে পিণ্ডদানের ব্যবস্থা করল। সবাই মিলে যজ্ঞকুণ্ডে যখন পিণ্ডদান করল, তখন গ্রামের আকাশ কালো মেঘে ছেয়ে গেল। প্রচণ্ড ধুলো ঝড়ে চারিদিক অন্ধকার হয়ে গেল। সবাই দেখল ওই ধুলো ঝড়ের মধ্যে থেকে একদল ভৌতিক যোদ্ধা হাত বাড়িয়ে পিণ্ড গ্রহণ করছে। গ্রামের সবাই তাদেরকে দেখে প্রণাম করল। প্রাচীন যোদ্ধাদের অভিশপ্ত আত্মা গ্রামবাসীদের আশীর্বাদ করে উজ্জ্বল আলো ছড়িয়ে বাতাসে মিশে গেল। এরপর দেখতে দেখতে গ্রামের চেহারা পাল্টে গেল। গ্রামের মাঝখানে সমস্ত যোদ্ধাদের স্মরণে একটা সৌধ তৈরি হলো। এখন ওই গ্রামের সবাই একটা বিশেষ দিনেই ওই সৌধতে ফুল মালা দিয়ে সাজিয়ে দেয়, আর সারা দিন তারা খুব আনন্দ করে কাটায়। এই রকম এক বিশেষ দিনে আদি বাড়ি ছিল না। গ্রামে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল।
সৌধের উপর দেখল সুন্দর করে ফুল মালা দিয়ে সাজানো। সেও একটা বনফুল নিয়ে সৌধের উপর দিয়ে হাত জোড়ো করে আকাশের দিকে তাকালো। তার মনে হলো অসংখ্য তারার মধ্য থেকে তার পূর্বপুরুষরা হাসি মুখে তাদের আশীর্বাদ করছে। বটু, একদিন যাওয়া হবে নাকি জমিদার বাড়িতে? তা মন্দ হয় না, ছুটির দিন দেখে একদিন গেলেই হয়। তোমরা জমিদার বাড়িতে যেতে চাইছো যাও, তবে সাবধানে যেও। ধনরত্ন থাক বা না থাক, পুরো বাড়িতে কিন্তু অন্য বিপদ থাকতেও পারে।